নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির ঊনবিংশ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। একেই বুঝি বলে পরকীয়া ভাব। শোনা যায় ভগবানকে ভজবার একটা সহজ রাস্তা। মুকুজ্জেমশাই এই পথটাই ধরেছেন। অবশ্য ভগবানের ধার ধারেন না মুকুজ্জেমশাই, মানুষ নিয়েই কারবার তার। তবে তাজ্জবের কথা এই যে মানুষটাকে একদিন ঢিল পাটকেলের মতো লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এখন তার আশেপাশে ঘুরঘুর করে বেড়াচ্ছেন। মুকুজ্জেমশাই এখন নবকুমারের সংসারের প্রায় প্রতিদিনের অতিথি। বেশিরভাগ সন্ধ্যার দিকটাতেই আসেন, সুদূর যখন সাংসারিক কাজগুলো হালকা হয়ে আসে। হ্যাঁ, সত্যবতীর সংসারের সব কাজই স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছে সদু। হয়তো বা ভগ্ন শরীর সত্যর প্রতি মমতা বসে, হয়তো বা নিজস্ব অভ্যাস বসে, আর নয়তো বা এ সংসারে নিজের প্রয়োজনীয়তা স্পষ্ট প্রত্যক্ষ রাখবার বাসনায়। হয়তো মনে করে নবকুমার যেন না ভাবে আর কেন, সত্যকে কুটোটি ভাঙতে দিলে নবকুমার সদুর সম্পর্কে সহজে আস্থা আসবে না। তা মনের কথা মনই জানে। মোটের ওপর সদু কলকাতাতেই রয়ে গেছে এখনো, এবং এই সংসারের জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব করছে। তবু সন্ধ্যার দিকে বসে থাকবার সময় পায় সদু। একে তো এখানের এই শহুরে সংসারের কাজ তার কাছে তৃণসম, তাছাড়া প্রবল এক উৎসাহে রাত্রের রান্নাটা সে বিকেলেই সেরে ফেলে। সন্ধ্যার দিকে মুকুজ্জেমশাই আসেন। সদুর মনে নবরার লজ্জা আর মুখে নবরার আভা নিয়ে ভাইপোদের চোখ বাঁচিয়ে তামাকে ফু দিতে দিতে এসে কাছে দাঁড়ায়। এই ঘরটা সেই কোণের দিকের ছোট্ট ঘরটা, যে ঘরে সুহাস থাকতো। সুহাস তার সমস্ত ব্যবহারের জিনিসগুলি ফেলে চলে গেছে। সুহাসের স্মৃতি আঁকড়ে যে ঘর তার মতো করে সাজিয়ে রেখে দেবে, এত ভাবপ্রবণতা এ সংসারে নতুন ব্যবস্থাপনায় নেই। সত্য তো ঢোকেই না ঘরে। শুধু এ ঘরটায় রাজ্যের আজে বাজে জিনিস এনে ঠেলে রেখেছিল। শুধু সুহাসের শোবার চৌকিটায় একটা সভ্যভাব্য শতরঞ্জি বিছানো আছে, আছে তাকিয়া। মুখুজ্জেমশাই প্রায় যেন চুপি চুপি এসে সেই তাকিয়ায় কনুই ঠেকিয়ে সেই চৌকিটিতে বসেন। শুধু তামাক এনে হাতে দেয়। মুখুজ্জেমশাই একটু রহস্যঘন হাসি হেসে কলকে ধার হাতটাও কাছে টেনে বলে, এখনো তোমার কোণে বউয়ের লজ্জা গেল না? বসো এখানে। বলা বাহুল্য, এখনটা সেই স্বল্প পরিসর চৌকির সামান্যতম ফালিটুকু। ভারী ভারী মুকুজ্জেমশাই তো প্রায় বাকি সব জায়গাটাই দখল করে আছেন। অতএব বসতে গেলে নিতান্ত ঘনিষ্ঠ হওয়া ছাড়া উপায় নেই। তবে শুধু পতি দেবতার এই অনুরোধটুকু রাখে না। না, এই বেশ বসছি বলে মাটিতেই বসে চৌকির সামনে খুব কি গল্প করে শুধু আর একদিনে ফিরে পাওয়া বরের সঙ্গে? না, তা করে না। কথা কোথায়, কথার বয়সই বা কোথায়? অনেকক্ষণ ভুরভুর করে তামাক টানতে থাকেন মুকুজ্জেমশাই। তারপর এক সময় হয়তো বলেন, তারপর গরিবখানায় কবে যাচ্ছ বড় বউ? শুধু এতক্ষণ বসে বসে হাতের নখ খুঁটছিল কি আঁচলের খুঁটটা আঙুলে জড়াচ্ছিল। এই প্রশ্নে সচকিত হয়ে নড়ে চড়ে বসে বলে, এখন আর ছেড়ে দিয়ে তেড়ে ধরে কি হবে, জীবনটা তো বয়েই গেল। মুকুজ্জেমশাই নিটোল বপুটি দুলিয়ে বেশ একটু হেসে নিয়ে বলে, ও কথা শুনেছ কে গোর বড়গিন্নি? গরনে পেটনে এখনো তো ছুরিটি আছো।
বড় না আমার বাড়ি ওটি একেবারে বুড়ির তস্য বুড়ি হয়ে গেছে। মাথার সামনে কপাল জোড়া টাক, দাঁতগুলো ঝুলে নড়নড় করছে, হাতে পায়ে হাজা, আর গরম সে আর কি বলবো তোমায়। বিশ্রী একটা মুখভঙ্গি করে কথাটা শেষ করেন মুখুজ্জে মশাই। তাকাতে ঘেন্না করে। আমি তাই এখন ঘরে রেখেছি, অন্য স্বামী হলে টান মেরে বাপের বাড়ি ফেলে দিয়ে আসতো। সদূর অবশ্য সতীনের সম্পর্কে স্বামীর এই অরুচিকর মন্তব্যে পুলকিত হয় না, বরং বেজার ভাব দেখিয়ে বলে, তা তো বলবেই, এখন তার শ্বাস মাস সব খেয়ে ছোবড়াটা টান মেরে ফেলে দেবার কথা তোমার মুখে শোভা পায়। সাদে কি আর বলেছি পুরুষ প্রজাতির জাত? মুখুজ্জে এই অপবাদে লজ্জিত হন না, বরং ফ্যাক ফ্যাক করে হেসে বলে, তা সে দোষ তবে বিধাতার, তিনি যে জাতকে যেমন করে গড়েছেন। কিন্তু যাই বলো বড় বউ, আমি তো এতগুলো ছেলেপেলের বাপ হয়েছি, তারপর তোমায় গিয়ে দুটো মেয়ে বিয়ে করলাম, নাতির অন্নপ্রাশন ঘটা করলাম, এই সংসারে যাবতীয় কারণ করেই চলেছি। আর ওই শুয়োরের পাল পুষছি, টসকেছি একটু, রূপ যৌবন রাখতে জানা চাই, বুঝলে বড় বউ? বলে হাতটা বাড়িয়ে সদুর গালে একটা টোকা মারে, বলে, তা তোমাকে সে কথা শোনানো চলে না, তুমিও জানো, নচেত তুমিও কি এ যাবৎ মামার সংসারে সোনার খাটে গা আর উপর খাটে পা দিয়ে বসে থাকনি? দাসী বৃত্তি করতে করতে জীবন গেছে, তবু কেমন চেকনাইটি। শুধু কি এই সাবো কথায় ভুলবে? শুধু কি বলে উঠবে, এই বুড়ো বয়সে তুমি আমার মনের দিকে না তাকিয়ে শরীরের চেকনাইয়ের দিকে তাকাচ্ছ, লজ্জা করছে না? কিন্তু কি করেই বা বলবে? সদূর এই তুচ্ছ শরীরটার দিকেই বা কে কবে তাকিয়েছে? এই লোকটাই তো মায়ের চোটে ঘর ছাড়া করেছে সদুকে। তখন তো সদুর বয়সকাল, কি অগাধ স্বাস্থ্য, আর রূপটাও ফেলনা ছিল না, আর কত হাসি খুশি স্বভাব ছিল। সদু তখন বুঝতো না, হয়তোবা এখন বোঝে না, সেই অগাধ স্বাস্থ্য আর রূপটাই অনিষ্টকারী হয়েছিল সদুর। হাসিটাও। সংসারে তখন মেলাই লোক, দেওর ভাসুর বড় বড় ভাগ্নে, তাদের চোখের সামনে থেকে সেই স্বাস্থ্য আর রূপ লুকিয়ে বেড়াবার কথা মাথায় আসতো না সদুর। তাই সদুর দুর্দান্ত বরের মাথায় রক্ত টকবক করে ফুটতো। অতএব রাত দিন সেই দেহটাকে হাতের মুঠোয় পিষতে ইচ্ছে করতো ডাকাতটার, সেই দেহটাকে সে ফুটবলের মতো লাথিয়ে লাথিয়ে ঘরের বার করে দিত। সদুর যে রূপ আছে, স্বাস্থ্য আছে, সে কথা সদুর কারোর মুখে কোনো দিন শোনেনি। তারপর গঙ্গায় কত জল বয়ে গেল, কতদিন রাত্রি মাস বছর পার হয়ে গেল, সদুর যৌবন নামক বস্তুটা কোনো খবর না দিয়ে বিদায় নিল। তবু মাজা মাজা গরনের দেহটা সদুর তেমন ভাঙেনি। এখন এক লাল সাতুর লুব্ধ প্রৌঢ়ের দৃষ্টি পড়েছে সেই দিকে। এই দৃষ্টি স্বামীর দৃষ্টি নয়, পরপুরুষের দৃষ্টি। পড়ে পাওয়া 14 আনা পরস্ত্রীর মতোই দেখছে আজ মুখুজ্জে তার যৌবনের বিতাড়িত স্ত্রীকে। তবু বিহ্বল হচ্ছে সৌদামিনী। জীবনে একবারও বিহ্বলতার স্বাদ উপভোগ করতেই হতো হয়তো, কিন্তু নিজের বাড়িতে নিয়ে যেতে না পারলে জুত কোথায় সদূর বরের? সন্ধ্যাবেলা নবীন নায়কের ভঙ্গি নিয়ে এসে বসে গল্প গুজব কিছুদিন বেশ ভালোই লাগছিল, এখন আর শুধু তাতে মন উঠছে না। তাছাড়া ছোট বউটার সত্যিই বুঝি মরণ দশা ঘনিয়ে এসেছে। সময়ে অসময়ে বড় মেয়েটা শ্বশুর বাড়ি থেকে এসে ভাত জল করত, কিন্তু সেও এখন আসন্ন প্রসবা। মেজোটা তো এই বয়সে মা ষষ্ঠীর বরপুত্রী, তাদের এনে লাভ নেই। তাই সদুর কাছে অনুনয় বিনয় চলে। সদু কিন্তু সহজে হ্যাঁ করে না, বলে, কেন, এই তো বেশ, আসছো বসছো, চোখের দেখা দেখছি। মুখুজ্জে চোখ টিপে বলে,
শুধু চোখের দেখাতে কি পেট ভরে গো? আর পেট ভরায় কাজ নেই? তুমি তো বললে কাজ নেই। আমি যে এদিকে বছর ভোর উপাসী। তাছাড়া মায়েরই বলছি, বিশ্বাস করো, মাসের মধ্যে 5 দিন সত্যিই পেটের উপসে কাটে। লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা একবার যদি পারছি না বলে শুলো, তো কার সাধ্যে ওঠায়? বাজার থেকে মুড়ি চিড়ে এনে ওর রাবণের পুরীর পেট ভরাতে হয়। শুধু ভুরু কুচকে বলে, আর নিজে নিজে নিজের ওই বামুনের হোটেল আছে এক পাড়ায়, সেই গতি। নগদ 4 গন্ডা পয়সা ফেলে সদুর মনটা কি দুলে ওঠে? মনে হয় কি, চিরজীবন তো ভাতের হাঁড়ি নাড়লাম, কিন্তু সার্থকের ভাত রাখলাম কই? ভাত বেড়ে স্বামী পুত্রের পাতের সামনে ধরে দিতে পেলাম কবে? স্বামী পুত্রের কোলে ভাতের থালা এগিয়ে দিতে না পারলে আর পুত্র, ও বাড়িতে যারা আছে তারা কি শুধুর পুত্র? তা একরকম পুত্রই বই কি, স্বামীরই সন্তান তো। ব্রত কথায় আছে, জ্ঞাতির ভাত হোক সতীনের পুত হোক। মরলে সতীনের ছেলের মুখে আগুন দেয়, গলায় কাছা নেয়। হ্যাঁ, এইসব চিন্তা সদুর মাথায় মধ্যে পাক দেয়। তবু সদুর সহজে মুখে হারে না। বলে, আমি এখন নবুর সংসারে ভাসিয়ে দিয়ে কোন মুখে? আহা, ওর সংসারে আবার ভাসবে কি দুঃখে? ওর কান্ডারি খুব ওস্তাদ। এই নেহাত তুমি আছো তাই ঘর দেখে খোড়া হয়ে বসে আছে। তুমি চলে গেলে ঠিক সব পারবে। তা শুধু সে কথা বোঝে। বোঝে বউয়ের এই চুপচাপ বসে থাকাটা যতটা শরীরের দুর্বলতার জন্যে, তার থেকে বেশি মনের অবসন্নতা। সেই হতচ্ছাড়া ছুরিটা যেন প্রাণের পুতুল ছিল ওর, সেটা গেছে। তাছাড়া নবু কড়া দিব্যি দেওয়ায় সেখানে যেতে আসতেও পারছে না। যত শক্ত মেয়ে মানুষই হোক, স্বামীর মরা মুখ দেখার দিব্যিটা তো আর ফেলতে পারে না। অমন যে একটা সোনার পুতুল মেয়ে হয়েছে, তাও যেন সাজতে গোজতে গা নেই। শুধু চলে গেলে ঘাড়ে পড়লে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু শুধু বড় লজ্জা, বড় লজ্জা। নিজের কোটে বসে তামাক সেজে দেওয়া, পায়ে হাত বুলিয়ে দেওয়া এক, আর কেন্দ্রচ্যুত হয়ে সেই অজানা রাজ্যে গিয়ে পড়া আর এক। কেমন সেই সতীন, কেমন সেই ছেলেপুলে কে জানে? তারা যদি সদুকে সহ্য করতে না পারে, আবার যদি স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা অপমান জোটে? সেদিন কথার পিঠে এই সন্দেহ প্রকাশ করে বসে সৌদামিনী, কিন্তু মুকুর চেয়ে এক ফুয়ে উড়ে দেয় সেই দুশ্চিন্তা। তিনি প্রবল স্বরে আশ্বাস দেন, ছেলে মেয়ে তারাই তো রোজ আমার খেয়ে ফেলছে, বাবা বড় মাকে আনো, বড় মাকে আনো বলে। আর তোমার সতীন, রাত দিন তো নিজের মরণ ডাকছে, বলে আনো একবার তোমার প্রথম পক্ষকে, তার পায়ের ধুলোটা নিয়ে আর এক এই হতভাগাগুলোকে তার হাতে তুলে দিয়ে মরে বাঁচি। কেন কে জানে, সদুর চোখে হঠাৎ জল আসে। সেই জল মুছে সদু রুদ্ধস্বরে বলে, তোমরা পুরুষ জাত বড় নিষ্ঠুর। এতদিন ঘর করছো, প্রাণে একটু মায়া নেই? কি মুশকিল, মায়া কি করছি না? না করিনি? এ যাবৎ কে তার 11টা আঁতুর তুললো, কে তার তাওত করলো? ওকে ঘরে আনার সময় থেকেই তো যে যার ভিন্ন। মা ছোট ছেলের সংসারে থেকেছে, তারপর মরেছে। আমি চিরদুখী, নইলে বিয়ে করার পরিবার তুমি। তুমি তোমার ওপর জোর খাটাতে পারি না, ভিখিরির মতন দয়া ভিক্ষে করি। থাক থাক, আর আমার পাপ বাড়াতে হবে না। সদু বলে, সতীন না হয় মরে বাঁচতে চায়, কিন্তু ছেলে পেলে সৎমাকে চায় কেন? কেন আর বুঝছো না? মুকুট কণ্ঠস্বর করুণ করেন, একটু মাতৃস্নেহের আশায়, সময়ে দুটো ভাত জলের আশায়। তিল তিল জলে পাথর ক্ষয় হয়, আর এ তো আপন থেকেই গলে থাকা বেলে মাটি। অবশেষে একদিন সদুর মাথাটা নিচু করে ধরা গলায় বলে, বেশ, বলো নবুকে, আমি নিজ মুখে বলতে পারবো না। তা নবু বলতে বুঝেছিল সত্যর কাছে।
কোনো রকমে থতমত খেয়ে বলে ফেলেছিল, মুকুজ্জে মশাই তো আমায় খেয়ে ফেলছে। সত্য চোখ তুলে তাকিয়েছিল শুধু, তাতেই প্রশ্ন। নবকুমার অতঃপর তরবর করে মুকুজ্জে মশাইয়ের সংসারের হাড়ির হালের বর্ণনা করে কথাটা সমাপ্ত করেছিল একটি বিবেচনার কথা বলে। এমন অবস্থায় দিদিকে না পাঠানো আমাদের পক্ষে গ্রহীত হবে না। মনে হবে না বড্ড যেন স্বার্থপরের মতো আটকে রেখেছি দিদিকে? সত্য শান্তভাবে উত্তর দিয়েছিল, আটকে রাখার কথা উঠছে বা কেন? ওখানে যাবার জন্যই তো কলকাতা এসেছে ঠাকুরজি। ওখানে যাবার জন্যে? নবকুমার হতবাক হয়ে গিয়েছিল। সত্যর অকৃতজ্ঞতাকে ছিছি করে ধিক্কার দিয়েছিল। ভেবেছিল আর এই যে আঁতুর তোলা মুখের রক্ত তুলে সংসারের যাবতীয় খাটুনি খাটা, এসব কিচ্ছু না। দিদি আগে থেকে জানতো মুকুজ্জে মশাইয়ের সঙ্গে দেখা হবে, তিনি অত খোসামত করবেন ওকে? কিন্তু মনের মধ্যে ঠেলাঠেলি করে ওঠা এইসব কথাগুলো বলে উঠতে পারেনি নবকুমার। বলেছিল, বেশ তবে তাই বলে দিগে, জানি তোমার একটু কষ্ট হবে। আমার কষ্ট? সত্য বলেছিল, আমার যে কিসে কষ্ট হয় আর হয় না সে বোধ করি তোমার থাকতো। যাক, যেতে দাও সব কথা। মুকুজ্জে মশাইকে বলে দাও একটা ভালো দিন দেখতে। জগন্নাথের রথের চাকা গড়গড়িয়ে এগিয়ে চলে, কখনো বালির গাদায় বসে যায় রথের রশিতে টান দিতে এগিয়ে আসার লক্ষ লক্ষ মানুষের হাত। শ্রেণীহীন নির্বিচার মানুষের হাতে জগন্নাথের মুক্তি, রূপকের রূপে দেবতার রূপ। জগন্নাথের রথ যুগের প্রতীক। যুগের চাকার গতিও কখনো উদ্দাম, কখনো মন্থর। সেই মন্থরতার মুক্তিও মানুষের হাতে। জনগণেশের জাগরণের যুগের জাগরণ। তবু বলতেই হবে যুগের দেবতা একটু শহর ঘেঁষা। শহর দ্রুত ছন্দে আবর্তিত হয়, গ্রাম ছায়াচ্ছন্ন উঠোনে পড়ে ঘুমায়। শহুরে হাওয়া যখন তার কাছে এসে পৌঁছায় তখন শহর সে হাওয়াকে ত্যাগ করে আর এক নতুন হাওয়ার পিছনে ছুটছে। কিন্তু শহর আর মফস্বল কি কেবলমাত্র মানচিত্রের বর্গমাইলের উপর নির্ভরশীল? একই ঘরের মধ্যে বাসা করে নাকি শহর আর মফস্বল, জাগন্ত আর ঘুমন্ত? মানুষে মানুষে মনের গড়নের কি পার্থক্য নেই? তা মনের গড়নের শহর মফস্বলে আছে বই কি, নইলে যুগচক্রের আবর্তনে সত্যবতী কেন এমন অধীর হয়, চঞ্চল হয়, আন্দোলিত হয়? আর নবকুমার কেন সেই আবর্তন টেরও পায় না? সত্যবতী তো ঘরে থাকে, নবকুমার তো বাইরে ঘোরে। নবকুমার বাইরে ঘুরে অর্থাৎ নবকুমার বাজারে যায়, মুদির দোকানে যায়, নিতাইয়ের বাসায় তাস খেলতে যায়, সুদূর বাড়িতে তত্ত্ব তল্লাশ করতে যায়। এই বহির্জগৎ নবকুমারের। কিন্তু সত্যবতী বা এমন কি করে? সত্যবতীও তো কুটনো কাটে, বাটনা বাটে, রান্না করে, বড়ি দেয়, মুড়ি ভাজে, আচার বানায়। শুধু অবসরকালে বই পড়ে সত্যবতী, পড়ে পত্র পত্রিকা। এইটুকু জানালা, খোলা জানালা। এই জানলাখানি সত্যকে বহির্জগতের বার্তা বয়ে এনে দেয়। এই জানলাখানি খোলা রাখার সহায় ছোট ছেলে সরল। মায়ের সঙ্গে তার যত গল্প, যত কথা, আর বই জোগাড়ের ব্যাপারে উৎসাহ 16 আনা। নবকুমার এ খবর রাখে না। নবকুমার এক একদিন তাসের আড্ডায় শোনা গল্প এনে উত্তেজিত ধিক্কার তোলে। শুনেছ কেলেঙ্কারি? মেয়ে মানুষ বিলেত যাচ্ছে কিনা MA BA পাশ করতে, বিদ্যের পাহাড়ের চূড়োয় ওঠা চাই, কালে কালে কতই হবে। শুনেছ কাণ্ড? পিরিলের বাড়ির কোন বউ নাকি। সত্য বলে এটে থামো, চুপ করো। নবকুমার বিচলিত স্বরে বলে, বাবা, বুড়ো হয়ে গেলাম, জীবনে কখনো মন খুলে দুটো গল্প করতে পেলাম না। সত্য বলে, কেন করো না গল্প, তোমার নাগালের উপযুক্ত গল্প করো। বাজারের দরদামের গল্প আছে, কায়ের ঠাকুরপোর বউ কি খাওয়ালো তার গল্প আছে, আপিসের বড়বাবুর গল্প আছে। নবকুমার ক্রুদ্ধ গলায় বলে, কেন,
দেশের দশের কথা বলা বুঝি আমার বারণ? বারণ নয়। বারণ কেন হবে? নিজে চেনে বুঝে কথা কও, তার মানে আছে। তুমি যে পরের মুখের ঝাল খাও। নবকুমার এবার অভিমানে ভারী হয়। আমার জেনেও দরকার নেই, বুঝেও দরকার নেই। তুমি আর তোমার বিদ্বান ছেলেরা কথা কও। আয় সুবর্ণ, আমরা গল্প করি। সুবর্ণ? হ্যাঁ, সুবর্ণ। সোনার পুতুলের মতো মেয়েটাকে সুবর্ণলতা নামই তো মানায়। বছর চারেকের হয়ে উঠেছে মেয়েটা। বাপের ভারী শুয়ো হয়ে উঠেছে। কথা কয় যেন পাখির মতো। হাড়ি কুড়ি নিয়ে রান্না বাড়া খেলতে শিখেছে ইতিমধ্যে। বলে, এসো বাবা, ভাত খাও। বলে, মার মতন রান্না করতে পারি আমি। পারি না বাবা? নবকুমার সত্যকে শুনিয়ে শুনিয়ে বলে, তা পেরো মা, কিন্তু মার মতন রাগী হয় না যেন। এইভাবেই চলছিল দিন, কিছুটা মন্দর ছন্দে। সেই মন্থরতার মাঝখানে হঠাৎ একটা আলোড়ন এলো একদিন। সেই আলোড়ন এলো সত্যর ঘর পালানে বন্ধু নেরুর মূর্তি ধরে। তার নেরু তার বন্ধুই। দাদা আর বলেছে কবে তাকে সত্য? 6 মাসের নাকি বড় নেরু সত্যর থেকে। সে কথা মানে না সত্য, এখনো মানে না। রুদ্ধ কণ্ঠে শুধু বলে উঠল, নেরু তুই? নেরু হেসে উঠে বলে, বিশ্বাস হচ্ছে না? নেরুর ভূত মনে হচ্ছে? তা সন্দেহ মোচন করতে চিমটি কেটে দেখ। তা ভূত বলতে অন্যায় হয় না। সত্য রুদ্ধ কণ্ঠে এবার উচ্ছ্বাস আসে। রংটা অন্তত ভূতের মতোই করে তুলেছিস বাবা। হ্যাঁ রে নেরু, তুই সেই বেলের পানার মতো রংটা কি করলে রে? নেরু হো হো করে হেসে ওঠে। কি মনে হচ্ছে বেঁচে খেয়েছি? তা মাঝে মাঝে যা অবস্থা যায়, চুল নখ হাত পা বেঁচে খাই, এমনি মতি হয়। রংটা বেচতে পারলে নিশ্চয়ই বেচতাম, বেচবার নয় এই যা, রোদে পুড়ে পুড়েই আর কি। নেরুর ওই কৌতুক কথা রুটির মধ্যে থেকে নেরুর অবস্থা স্পষ্ট ধরা পড়ে যায়। আর ধরা পড়ার সঙ্গে সঙ্গেই চোখে জল এসে যায় সত্যর। কিন্তু সে জল চোখেই আটকে রেখে সত্য সেই অতীতকালের মতোই ঝংকার দিয়ে ওঠে। খুব তো ব্যাখ্যান করছিস অবস্থার। বলি, হঠাৎ এমন নিরুদ্দেশ হবার শখ হলো কেন বল দেখি? এমন হাড়ির হাল করে বেড়ালিয়ে লাভ কি হচ্ছে তোর? নেরু বহু অবস্থার ছাপ পড়া কাটকাট মুখটার হঠাৎ একটু বিদ্যুৎ দীপ্তি খেলে যায়। সেই বিদ্যুৎ উদ্ভাসিত মুখে উত্তর দেয় নেরু, লাভ? সে তোদের সংসারে করাক্রান্তি হিসাবে অবশ্যই পড়ে না সত্য, সেটাকে বলতে পারিস অদৃশ্য বস্তু। তবে হয়েছে বই কি লাভ? ভগবানের রাজ্যে এই পৃথিবীটা যে কেমন তার কিছুটা আস্বাদ লাভ করেছি। সত্য কি নেরুর এই উত্তরে চমকে ওঠে? সত্যর মুখটা কি হঠাৎ ছাইয়ের মতো সাদাটে দেখায়? সহসা কি একটা বিরাট লোকসানের খবর দিয়ে গেল কেউ সত্যকে? সত্যর মুখে তাই দিশেহারা উদ্ভ্রান্তির ছায়া। সত্য তাই কথা বলতে মুহূর্ত কয়েক দেরি করে। বুঝি বড় একটা নিঃশ্বাস চাপে সত্য। পরে বলে, পায়ে হেঁটে পৃথিবীর কতটা দেখবি শুনি? নেরু দুহাত উল্টে বিশেষ করে একটা ভঙ্গি করে বলে, নাও ঠেলা। পৃথিবীর সব মাটি মারিয়ে মারিয়ে কি আর পৃথিবী দেখার বায়না করেছি? আসল কথা চেনা জানা সংসার চৌহদ্দিটার বাইরে পা বাড়াতে পারলেই আর এক জগৎ, বুঝলি? তার মজাই আলাদা। সত্যি বটে, তোরা সংসারী লোকেরা বলবি হাড়ির হাল, কিন্তু আমি বাবা বলবো তোফায় কাটাচ্ছি। ভোজনং যত্রং তত্র শয়নং হট্ট মন্দিরে। এ কি সোজা মজা? কোনোদিন আহার জুটছে, কোনোদিন জুটছে না। কোনোদিন মাথার উপরে আচ্ছাদন আছে, কোনোদিন গাছতলায় সারা। কখনো কারোর কাছে এক ঘটি জল চাইলে বেজার মুখ করে, কখনো কেউ মুখের চেহারাটা দেখেই ক্ষুধার্ত ব্রাহ্মণ বলে অনুরোধ উপরোধ করে ডেকে নিয়ে গিয়ে তোয়াজ করে খাওয়ায়। কত লীলা খেলা পৃথিবীর, কত ঢঙের মানুষ, কত সঙ্গের বাজার। সত্য যেন হাঁ করে শুনতে থাকে নেরুর এই অভিনব অভিজ্ঞতার গল্প। আশ্চর্য, আশ্চর্য সেই তার চির কৃপার পাত্র বোকা নেরুটা হঠাৎ যেন সত্যর নাগালের বাইরে চলে গেছে। সন্তর্পণে একটা নিঃশ্বাস ফেলে সত্য। আস্তে আস্তে বলে, খুব ভালো লাগে না রে নেরু?
নেরু তার রুক্ষ চুলগুলো মুখে চেপে ধরে চাপতে চাপতে বলে, ভালো লাগা মন্দ লাগা বুঝি না সত্য, একটা অন্যরকম জীবন, এই আর কি। কুমোরের চাকে গড়া হাঁড়ি কলসির মতো এক ছাঁচে না হয়ে নিজের হাতে গড়া যা হোক একটা গড়ন পাওয়া, এই হচ্ছে কথা। তোরা বলবি বাউন্ডুলে লক্ষ্মী ছাড়া ভবঘুরে, বলবি আহা কি কষ্ট, আমি মনে মনে হাসবো, ভাববো এই বাউন্ডুলে লক্ষ্মী ছাড়া ভবঘুরে হয়ে দেখা, বুঝবো তার রহস্যের রস। সত্য আর একবার ঝংকার দিয়ে বলে ওঠে, বলছিস তো খুব, বলি মেয়ে মানুষে পারবে তোর মতন ভবঘুরে হতে? বেটা ছেলে হয়ে জন্মেছিস, তাই যা খুশি করবার সুখ পেয়েছিস, বাবাও তো বাড়ি ছাড়া হয়ে বেরিয়ে গিয়েছিলেন। নেরু আঙুল তুলে বলে, ওই তো, ওই কথাই তো বলছি, গিয়েছিলেন তাই একটা মানুষের মতন মানুষ হতে পেরেছে, গায়ে পড়ে থাকলে আমার বাবাটির মতন হতেন। এই নেরু, পিতৃ নিন্দে করছিস? নিন্দে ফিন্দে বুঝি নে সত্য, আমার হচ্ছে হক কথা। যাক, তুই কেমন আছিস বল? সত্য ঈষৎ উদাস গলায় বলে, আমার কথা ছেড়ে দে, মেয়ে মানুষ হয়ে জন্মেছি। নেরু বলে ওঠে, এই সেরেছে, তুইও তো দেখছি আক্ষেপ করতে শিখেছিস, আগে তো এমন ছিলি না। মেয়ে মানুষ মানুষ নয় এ কথা বলেই তো রেগে যেতিস। সত্য তেমনি গলায় বলে, সে এখন যাব, তবে তোকে দেখে যেন আক্ষেপটা সৃষ্টি হচ্ছে ভাই। কোথায় ছিলি তুই, কি বা ছিলি? মিথ্যে বলবো না, তোকে মাথা মোটা ভেবে একটু কৃপার চোখেই দেখতাম, কিন্তু এখন মনে হচ্ছে তোর মাথাটাই সব থেকে সরু, তাই তোকে ভক্তি ছেদ্দার চোখে দেখছি। যাক, বেশি বলবো না, অহংকার হবে, তবে এটা ঠিক, ভগবান যদি আমায় মেয়ে মানুষ না করে বেটা ছেলে করে তৈরি করতেন, তোর মতন ঘরই ছাড়তাম। যাক, হয়নি যখন, ভগবানের ভুলের খেসারত দিই বসে বসে। সে তো হলো, কিন্তু তুই কিভাবে আমার বাড়ির খোঁজ পেলি বল দেখি? হ্যাঁ, সেটাই কথা, ঘর পালানো ছেলেটা এতদিন পর হঠাৎ সত্যর বাড়ি এসে হাজির হলো কি করে? তাহলে প্রায় দৈবের অনুকূলেই। উত্তর প্রত্যুত্তরের মধ্যে দিয়ে যা বোঝা গেল তা হচ্ছে এই, ঘুরতে ঘুরতে কলকাতায় এসে নেরু কিছুদিন হলো, আর এই খোরের সূত্রেই কালীতলায় এসে বসেছিল আজ সকালে। দৈবক্রমে সত্য গিয়েছিল সেই ঠাকুরতলায় পুজো দিতে, যায় এমন সত্য, বারবো তো থাকলেই যায়। আজ অষ্টমীর উপোস ছিল, গিয়েছিল, নেরু দেখতে পায়। কিন্তু পথের মাঝখানে বা মন্দিরের চাতালে তো একটা বউ মানুষকে ডেকে কথা কওয়া যায় না, তাই নেরু একটু দূরে দূরে থেকে সত্যর সঙ্গে সঙ্গে এসে বাড়ি বুঝে নিয়েছিল। সত্যর সঙ্গে পাড়ায় একটি গিন্নি ছিলেন, তিনি বিদায় নিতেই নেরু এগিয়ে গিয়েছিল এবং মহৎ সাহে কড়া নাড়া দিয়েছিল। সত্য সেই মাত্র পড়শি গিন্নিকে বিদায় সম্ভাষণ জানিয়ে দরজায় খিল লাগিয়ে পিছন ফিরেছে, তখন দাওয়ায় ওঠেনি। ভাবলো সেই মহিলাই বোধ করে কিছু বলতে ভুলে গেছেন, বা সত্যর সঙ্গে তার কোনো বস্তু চলে এসেছে। নিশ্চিন্ত চিত্তেই তাই ফের খিলটা খুলেছিল সত্য, আর খুলেই থতমত খেয়ে দুপা পিছিয়ে গিয়েছিল। কিন্তু পিছিয়ে গিয়ে কি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়েছিল সত্য? তাই দেওয়াই তো উচিত ছিল, তা বলতেই হবে, উচিত কাজ সত্য করেনি। সে যেন স্তব্ধ হয়ে গিয়ে সামনের মূর্তিটার দিকে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে থেকেছিল। রুক্ষ ধূসর মাথা ভর্তি চুল, তামাটে কালচে রং, শীর্ণ পেশিবহুল মুখ, আর রোগা পাকশিটে চেহারা। দীর্ঘের তুলনায় প্রস্থটা নিতান্তই কম, আর ওই দৈর্ঘ্যের জন্য এই পরনের ধুতিটা খাটো মনে হচ্ছে। গায়ের রং জ্বালা, গলাবদ্ধ কোটটাও যেন মানুষটার নিজের দিকে অনেকখানি অংশকে বঞ্চিত করে সহসা থেমে পড়েছে। হাতে একটা ক্যাম্বিসের পোর্টম্যান্টো, সেটাকে দোলাতে দোলাতে মৃদু মৃদু হাসছে লোকটা। হঠাৎ কেউ সত্যকে সেই অবস্থায় দেখলে কি বলবে বা বলতে পারে, সে কথা স্মরণ মাত্র না করে হাঁ করে দাঁড়িয়ে থাকে সত্য। অতঃপর লোকটা হেসে ওঠে, বলে, খিরে সত্য, চিনতে পারলি না তাহলে? অথচ চিনে ফেলেছে তখন সত্য, ঠিক সেই মুহূর্তেই চিনে ফেলেছে, আর সেই আকস্মিকতার মুহূর্তে রুদ্ধ কণ্ঠে উচ্চারণ করেছে, নেরু তুই?
উঠে এসে দাওয়ায় গুছিয়ে বসে নেরু বলে, যাক, ভাগ্যে সে চিনতে পারলি। চোর ছাচর বলে মুখের ওপর দরজা বন্ধ করে দিলি নে, এই ঠের। সত্য তিরস্কারের সুরে বলে, তা দিলেও তুই আমার দোষ দিতে পারতিস না নেরু। চেয়ারাখানা যা বাগিয়েছিস, চোর ছাচরের অধম। তোকে দেখে আহ্লাদ করবো না কাঁদবো তা বুঝি না। বলে দিচ্ছি, এখন থেকেই সহজে তোর এখান থেকে যাওয়া হবে না, থাকবি আমার কাছে। নেরু হেসে ফেলে বলে, তোর হাতের রান্না খেয়ে খেয়ে মোটা হব? হবেই তো, মিথ্যে নাকি? সত্য সতেজে বলে, কিছুকাল খেয়ে ঘুমিয়ে স্বাস্থ্য শরীর ভালো কর, এই তালে চললে বেশি দিন আর পৃথিবী দেখতে বেড়াতে হবে না। তার সত্যর কথাটা একেবারে অবহেলা করতে পারেনি নেরু। ছিল কয়েকটা দিন, ভারী খুশি খুশি মনেই ছিল। দুবেলা খেতে বসে রান্নার প্রশংসায় পঞ্চমুখ হতো আর বলতো, না, যতদূর বুঝছি বোনাই বাড়ি থেকে আমাকে আর নড়তে দিবি না তুই সত্য। তোর এই শুক্তো, মোচার ঘন্ট, এঁচড়ের ডালনা, মাছের ঝোলের বন্ধনেই বেঁধে রেখে দিবি। বলো তো জামাইবাবু, আমার এই শরীরটি যে কি কারণে অমন নাড়ু গোপালটির মতো রয়ে গেছে তা বুঝতে পারছি। ছেলেদের ডেকে বলতো, বুঝলে হে বাপধনেরা, তোমরা যে এই জননী রত্নটি পেয়েছো, লাখে একটি এমন মেলে না। সত্য মুগ্ধ বিগড়িত চিত্তে ওর কথা শুনতো, চোটপাট উত্তর দিতেও ভুলে যেত মাঝে মাঝে। বাড়ি ছেড়ে পথে পথে ঘুরে নেরুর কথার ধরনটা কি অদ্ভুতভাবে বদলে গেছে। এ ভাষা, এ সুর নিত্যানন্দপুরের নয়, বারুইপুরের কি এমন সহজ কৌতুকের সুরে হালকা চালের কথা শুনেছে সত্য? অথবা কলকাতায়? না, শোনেনি। সত্যর দেখা মানুষেরা সব যেন চোখের সামনে ভিড় করে আসে। কেউ চঞ্চল, কেউ গম্ভীর, কেউ ব্যস্ত, কেউ মন্থর, কেউ ভয়ঙ্কর, কেউ বা হাস্যকর। এমন হাসিতে উচ্ছল, কৌতুকে সহজ, অথচ ভারী নির্লিপ্ত। কই, কোথায়? নেরুর কথা শুনবে বলেই সত্য তাড়াতাড়ি হাতের কাজ ছেড়ে নিত। সত্যর ছেলেরা আগে আগে পড়া সেরে নিত। হ্যাঁ, সত্যর ছেলেরা সত্যর মতোই মুগ্ধ বিমোহিত। নানা দেশে বিদেশের গল্প ভাবত নেরু, নানা অভিজ্ঞতার। রসিয়ে রসিয়ে গল্প করত তার। ট্যাঁকে নেই পয়সা, পেটে নেই ভাত, অথচ মুখে হারছি না, বুঝলি? ধর্মশালায় সেই লোকটাকে জোর গলায় বলছি, আমি নাচছি না, খাচ্ছি না, তাতে তোমার কি হে বাপু? তোমার এই ধর্মশালায় এমন কোনো লেখাপড়া আছে যে রাঁধতেই হবে, খেতেই হবে? লোকটা একেবারে গরুরের অবতার, বুঝলি? হাত জোর করে বলতো, আজ্ঞে লেখাপড়া কিছু নেই, তবে আপনি ব্রাহ্মণ সন্তান, চোখের সামনে না খেয়ে পড়ে থাকবেন দেখি কি করে? দেখছি তো আপনি রাঁধছেন না, খাচ্ছেন না, বেরিয়ে গিয়ে পুরি কচুরিও কিনে আনছেন না। বললাম, আমার ব্রত আছে। তবু বেটা নাছর বান্দা বলে, কি ব্রত? আরো গম্ভীর হয়ে বলি, সে তুমি বুঝবে না। তা এমন কি ব্রত যে দুধ, গঙ্গা জল এসব খেতে মানা? আমি রাগ দেখিয়ে বলি, অত কৈফিয়ত তোমায় দিতে যাব কেন হে? ঠিক আছে, চলে যাচ্ছি অন্য ধর্মশালায়। অথচ বুঝলি কি না, মনে মনে ভাবছি, অত কথা না শুধিয়ে এনেই দে না বাবা ছানিক মর্তমান, কোটা কতক মিষ্টি, পুরুষ্ট আম, সেটাই মালাই আর গন্ডা আষ্টেক মন্ডা। কথার মাঝে মাঝেই হেসে লুটোপুটি খেত সাধন সরল। সরল হতবা যোগ দিত, গন্ডা 12 চমচম, এক চাঙারি গরম জিলিপি। তা মন্দ বলিসনি। নেরু বলতো, তখন মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ করি, অথচ হ্যাংলা বামুন হতে রাজি নই। তাই বলবো কি, সত্যিই সেদিন এনে হাজির করলো লোকটা, বড় লোকটার 1 লোটা ক্ষীরের মতো ঘন গরম দুধ, আর ইয়া বড় গোটা 4 কদলি। বলে, এই খেলে তোমার ব্রত নষ্ট হবে না। আমি বুঝলি কি না, তাতে যেন কতই কৃপা করছি, এইভাবে মেরে দিলাম সেগুলো। মারছি আর ভাবছি, আর 4টি কিছু আনলি না কেন বাবা? হেরা হেসে ওঠে। এই আসলে নবকুমারও একদিন যোগ দিত। এই ভবঘুরে শালাটির প্রতি তার বেশ একটু প্রীতির সঞ্চার হয়েছিল। চুপি চুপি সত্যকে বলতো, কায়দা করে আটকে ফেলে একটা কোণে টোনে জোগাড় করে বিয়ে দিয়ে ফেলো না, তখন দেখবে বাছাধন কেমন বাউন্ডুলে হরে বেড়ায়। সত্য বলতো, থাকবে, বেড়াক না, একটা মানুষ না হয় জগৎ ছাড়া হলো। সবাইকে বিয়ে করে ঘর সংসার করতেই হবে এমন তো কিছু লেখাপড়া নেই।
আহা, সন্ন্যাসী হতো সে এক কথা, এ যে গেরুয়া না সংসারী, তা হোক। নবকুমার বলতো, তবে আর কি বলবো। আসরে গিয়ে বলতো, তারপর শালাবাবু কোন কোন তীর্থ করেছো বলো। নেরু বলতো, তীর্থ তীর্থ কিছু করিনি বাবা, তীর্থ ধর্ম নিয়ে মাথাও ঘামাইনি, তবে ভ্রমণ করতে গেলেই তীর্থ। পৃথিবীর যেখানে যত শোভা সৌন্দর্যের জায়গা, সেখানেই তো মানুষ দিব্যি এক একখানা তীর্থ বানিয়ে রেখেছে। সত্য প্রশ্ন করে, শেষ তুই কোথা থেকে ঘুরে এলি? কাশী। কাশী আগেও গিয়েছিলি তুই? সত্য রুদ্ধ কণ্ঠে বলে, বাবার সঙ্গে দেখা করেছিলি? বাবা মানে মেজো কাকা? নেরু আশ্চর্য হয়ে বলে, কাশী গেছেন বুঝি? গেছেন রে নেরু, বরাবরের জন্য গেছেন। বাবা কাশীবাসী হয়েছেন। হ্যাঁ, সে কি? তবে আর বলছি কি। নেরু এই একটি মাত্র প্রসঙ্গে গম্ভীর হয়। আস্তে নিঃশ্বাস ফেলে বলে, জানি না তো, জানলে খুঁজে নিয়ে দেখা করবার চেষ্টা করতাম। নিত্যানন্দপুরে মেজো কাকা নেই, এ যেন ভাবাই যায় না। না রে সত্য? সত্য কথার জবাব দেয় না। সত্য চোখ তোলে না। সুবর্ণকে কোলে চেপে বসে থাকে। আবার কোনো এক সময় পুণ্যির প্রসঙ্গ ওঠে। এক বেলার জন্য শ্রীরামপুরে পুণ্যির বাড়ি গিয়েছিল নেরু। তা এক বেলার বেশি থাকতে পারেনি। পুণ্যি নাকি এমন গিন্নি হয়ে গেছে যে দেখে প্রাণ হাঁপিয়ে উঠেছিল নেরু। যতটুকু সময় ছিল নেরুর, ততটুকুই কেবল তাকে উপদেশ দিয়েছে আর ধিক্কার দিয়েছে পুণ্যি। জগৎটা কতই বদলে যাচ্ছে। সত্য নিঃশ্বাস ফেলে বলে, ছোটবেলার কথা তোর মনে পড়ে না নেরু? পড়ে, পড়বে না কেন? তবে কি জানিস সত্য, একে তো তুই মা বাপের এক সন্তান, তাই আবার মেজো কাকা মেজো খুড়ির মতো বাপ মা। তোর স্মৃতিতে আমার স্মৃতিতে তফাৎ আছে। 14টা ছেলে মেয়ের একা আমি, তাহলেই বা তুই তো কোলের ছেলে। দূর দূর, মানুষ না হাঁস মুরগি। এই ধরনের কথায় সত্য লজ্জিত হয়ে অন্য প্রসঙ্গ এনে ফেলতো। হয়তো পুণ্যির কথাই ফের তুলতো। সেই সময় রোগা আছে পুণ্যি না মোটা হয়েছে? এখন তেমনি চুলের রাশি আছে কিনা? চুল? নেরু হেসে উঠেছে। এই এত বড় একখানি টাক, তার ওপর এতখানি সিঁদুর লেপা, অবিকল সেজো ঠাকুমা। আমি বললাম, মা সেতলা কর করি, আর নয়। সত্য হেসে ফেলে বলে, সেই তো বোকা হাবা ছিলি নেরু, এত কথা শিখলি কি করে? নেরু বলে, হাওয়া বাতাসে যত মানুষ দেখবি তত বুদ্ধি বাড়বে। খুবই স্ফূর্তিতে ছিল নেরু। আর সত্যি বলতে দিন 10-12তেই যেন চেহারা ফিরে যাচ্ছিল, রং ফিরছিল, গড়ন ফিরছিল। হয়তো মাস 1.5-2 থাকলে দশাশই হয়ে উঠতো রোগা লম্বা নেরু, কিন্তু থাকলো না। হঠাৎ বলে উঠলো, আর নয় রে সত্য, তোর এখানে শেকড় গদিয়ে যাচ্ছে, এবার পলায়ন দি। সত্য চমকে উঠেছিল। সত্য বসে পড়েছিল। চলে যাবি? এই দেখো, চলে যাব না তো কি, বোনের বাড়িতে মৌরসি পাট্টা নিয়ে বসে বাস করতে এসেছি। না না, আর একদিনও না। সত্যর কাকুতি মিনতি, সত্যর ছেলেদের দই দস্তুর আর নবকুমারের অনুরোধ উপরোধ সব ঠেলে ক্যাম্বিসের ব্যাগটা গুছিয়ে নিয়ে পা বাড়ালো নেরু। শুধু যাত্রাকালে বলল, দে বাবা, তোর এই নারকেল নাড়ু দিয়ে দে পুটুলি খানিক, পচবার মাল নয়, চলবে বেশ কিছুদিন, যখনই খাবো তোদের মনে পড়বে। তার শুধুই নারকেল নাড়ু নয়, চোখের জল মুছতে মুছতে এক বেলার মধ্যে অনেক কিছু বানিয়ে ফেলেছিল সত্য। তিলের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মুগের বরফি, কুচো গজা, মুরগির মোয়া, জবরদস্তি করে সব পুড়ে দিয়েছিল তার ব্যাগে। আগে মাথার দিব্যি দিয়ে লুকিয়ে 10 টাকা হাতে গুঁজে দিয়েছিল তার। ভব ঘুরে নেরুও কি দু চোখ ভিজে এসেছিল কিনা চোখই জানে। তবে গলাটা যে ভিজে উঠেছিল তার, সেটা সত্য টের পেয়েছিল। টাকা কটা সে রংচটা কোটের পকেটে রাখতে রাখতে ভিজে গলায় বলেছিল, তুই দিলি তাই নিলেম সত্য। হার কারোর সাধ্য ছিল না যে আমাকে। সুবর্ণকে কোলে তুলে নিয়ে অনেক লোফালোফি করে নামিয়ে দিয়ে বিদায় নিল নেরু। সত্যর বর্তমানে নিস্তরঙ্গ জীবনে নেরু যেন একটা বড় একটা তরঙ্গ তুলে দিয়ে গেল। অনেকদিন পর্যন্ত নেরুর প্রসঙ্গ ধ্বনিত হতে থাকলো এই বাড়িতে। অনেকদিন পর্যন্ত সত্য যেন আনমনা হয়ে রইল।
সমবয়সী বরং বা একটু বড় এই ভাইটির ওপর সত্যর যে কোন বাৎসল্য স্নেহের মতো এমন একটা স্নেহ জেগে উঠেছিল কে জানে। অথচ তার মাঝখানেই যেন শ্রদ্ধা, সমীহ আর ভক্তি বিমোষ্টিত একটা অপূর্ব ভাব। নেরু বেচারা, নেরু অবোধ, তবু নেরু যেন অনেকটা উঁচুতে, সত্যর নাগালের বাইরে। ভবঘুরে নেরুর জীবন দর্শন নেরুকে সত্যর চোখে এমন মহান নাটকের মহিমান্বিত নায়ক রূপে প্রতিষ্ঠিত করে রেখে গেছে। কাটে দিন, কাটে রাত্রি, সংঘর্ষটা আজকাল কম, কারণ সত্যর একটা কাজ পেরেছে, সে কাজ সুবর্ণ। সুবর্ণর মধ্যে বুঝি নিজের জীবনের সম্পূর্ণতা দেখার সত্য, তাই ছোট্ট থেকেই তার ভাঙাচোরা খণ্ডগুলো জড়ো করে পালিশ করতে চায় সে, নকশা কাটতে চায় তাতে। এদিকে নবকুমারেরও পান পুতুল সুবর্ণ। অতএব সুবর্ণই এখন দুজনের মাঝখানে একটি মনোরম সেতু। নবকুমার ডাকে, এই শুনছো তোমার মেয়ের বাক্যে? শত্রু ভূভঙ্গি করে বলে, তুমি শোনো। নবকুমার হাসে, আমার তো মার বাক্যে শুনতে শুনতে জীবন ওষ্ঠাগত, তাই না? সত্য হাসে, তোমার জামাইয়ের কপালে আবার বিধাতা কি লিখেছেন দেখো। নবকুমার রসিকতা করে বলে, তা সে কপাল শ্বশুর বেটার চাইতে কোনো না এক কাঠি সরেস। মেয়েকে আবার মা মস্ত বড় বিদ্যাবতী করে তুলবে। তাই সব রসিকতাই, সংঘর্ষ নয়। সুবর্ণ যেন সংসারের তপ্ত বালুকায় এক টুকরো স্নিগ্ধ ছায়া। আচ্ছা, এই ছায়াটুকু কি মেয়ে মাত্রই? তা কি মেয়েকে লক্ষ্মী বলে, স্ত্রী বলে? অন্তত সুবর্ণর ক্ষেত্রে এগুলো সফল হয়েছে, তাই সত্যর জীবনে যেন কিছুটা স্থিমিত শান্তি এসেছে। অবশ্যই ওরই মধ্যে একবার ছেলেদের কলেজে পড়া নিয়ে একবার সংঘর্ষ উঠেছিল, তবে সেটা টেকেনি। নবকুমার বলেছিল, ছেলেরা এন্ট্রেন্স পাশ করেছে শুনে সাহেব তো মহা খুশি, বলে দুই ছেলে একসঙ্গে পাশ করেছে, গুড। তাদের নবকুমার বাবু আমি থাকতে থাকতে অফিসে ঢুকিয়ে দিয়ে যাই। সত্যর কথায় মাঝখানে বলেছে, পাগল? পাগল? পাগল মানে? নবকুমার অবাক হয়ে গিয়েছিল। ভেবেছিল খবরটা দেওয়ার পরে সাহেবের মহানুভবতা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করতে পারে। তারপর অফিসের সহকর্মীরা নবকুমারের সৌভাগ্যে কতটা ঈর্ষান্বিত হবে সেই প্রসঙ্গ নিয়ে হাসাহাসি করবে। কিন্তু চিরাচরিত বিরুদ্ধতার নীতিতে সত্য সেই সৌভাগ্য সংবাদের ওপর অগ্রাহ্যের ঝাপটা মারে, বলে পাগল। নবকুমার বলে, পাগল মানে? মানে ওরা এখন চাকরি করবে? পড়বে? পড়বে? আবার কত পড়বে? আর চাকরির জন্যই তো পড়া, তাই যখন হয়ে যাচ্ছে। সত্য এবার নবকুমারের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, না, চাকরির জন্য পড়া নয়, মানুষ হওয়ার জন্য পড়া। তাছাড়া সাধন উকিল হবে, সরল ডাক্তার। সাধন উকিল হবে, সরল ডাক্তার, একেবারে চাঁদ চাওয়া বাসনা। নবকুমার তীব্র স্বরে বলে, কোথায় দুজনে দুমুঠো টাকা ঘরে আনবে তা নয়, ঘরের কড়ি খরচা করে ওদের এখন বিদ্যে দিগ্গজ করে তুলতে হবে। লক্ষ্মী ছাড়া বুদ্ধি আর কাকে বলে? তোমায় ওদের পড়ার জন্য এক পয়সাও খরচা করতে হবে না। আমায় করতে হবে না? চমৎকার, টাকাটা তাহলে আসবে কোথা থেকে? সত্যবতী নিশ্চিন্ত স্বরে বলেছিল, ওরা ছেলে পড়িয়ে কলেজের মাইনে জোগাড় করবে। সত্যবতী এই ঘোষণাটি উচ্চারণ করে কথায় পূর্ণচ্ছেদ টেনে চলে যাচ্ছিল। নবকুমার সর্ববঙ্গে বলে ওঠে, ছেলে পড়িয়ে? গলা টিপে দুধ বেরোয়, কে ওদের মাস্টারি চাকরি দেবে? সত্য হঠাৎ হেসে ওঠে, ওমা সে কি গো, আপিসে চাকরি দিতে চাইছিল? সেটা ওদের মুখ দেখে নয়, আমার খাতিরে। তাহলে ধরে নাও আমারও কোথাও কিছু খাতির আছে। তা আশ্চর্য নেই। নবকুমার সক্রোধে বলেছিল, তুমি যে তলে তলে কি করে বেড়াও তুমিই জানো। 7টা বেটা ছেলের কান কাটতে পারো তুমি। রেগেছিল, তবে পরাভাব যা নিশ্চিত সেটাও বুঝে গিয়েছিল। শেষ চেষ্টা আক্ষেপ প্রকাশ। সাহেবকে যে কোন মুখে মুখ দেখাবো তাই ভাবছি। ভাববার কিছু নেই, সত্য বলেছিল বলবে ওদের মায়ের ইচ্ছে আরো লেখাপড়া করে। সে কথা বলা মানেই বোঝানো আমি পরিবারের কথায় চলি। তা সে কথা ভাবলে দোষ নেই। সত্য হেসে উঠেছিল, ওদের সমাজে পরিবারই সর্বসেবা, পরিবারের কথায় ওঠে বসে ওরা। ও,
তুমি ওদের দেশে গিয়ে ওদের সমাজ সংস্কার সংসার সব দেখে এসেছো যে? সত্য আরো আবার একটু হেসেছিল। সবই কি আর চোখে দেখে শিখতে হয়? চোখে না দেখেও দেখাশোনা যায়। অতঃপর ছেলেরা কলেজে ভর্তি হলো। সুবর্ণ মায়ের কাছে অ আ শিখতে শুরু করলো। শুধু বেড়াতে আসে মাঝে মাঝে, দেখে গালে হাত দেয়। এক ফোঁটা মেয়েকে তুমি অক্ষর পরিচয় করাচ্ছ বউ? পাঁচে পা না দিলেই বিদ্যে ছুতে আছে। সত্য মৃদু হেসে বলে, সে ছেলেদের ছুতে নেই, মেয়ের আবার নিয়ম। ওকে তো আর আমি তোমার হাতে খড়ি দিতে দেব না। তা তোমার বুড়ো বয়সের আহ্লাদিকে তা দিতেই বরং। তোমার তো সবই গাজুরি বলে সদুও হেসেছে। সদু চিরদিনই হাসে। এখন তার হাসির কামাই নেই, তবে ধরন বদলেছে। সদুর দেহের মেদের সঞ্চার হয়েছে, সদুর মুখে পরিতৃপ্তির মসৃণতা। শুধু গল্প করে আমার বড় ছেলেটা, আমার সেজো মেয়েটা। বলে মেজো মেয়ে বোধ হয় শ্বশুর বাড়ি থেকে আসবে। সদুর সতীন তাহলে সত্যিই মরেছে? সেই পরলোকগতা পরিত্যক্ত রাজ্যপাট নিয়েই সদুর রাজগিরি? না, তা নয়। সদুর সতীন বেঁচে আছে, বরং ভালোই আছে। রোগটা একটু সেরেছে, চেহারা একটু ফিরেছে। রাত দিন বলে, দিদি তুমি যা এসেছিলে তাই তরে গেলাম। বলে, ওই কসাইয়ের হাতে পড়ে সারা জীবনটা শুধু জ্বলে পুড়ে মরেছি দিদি। যত্ন যে কি বস্তু তা তুমি আসার আগে কখনো জানিনি। গরিবের ঘরের মা বাপ মরা মেয়ে, তারা পার করেছিল না দূর করেছিল। তুমি বোধহয় আমার 8 জন্মের মা ছিলে। শুধু হেসে বলে, মরণ আর কি, কাকে কি বলতে হয় তা জানিস নে? সতীনকে মা। কিন্তু সতীনকে শুধু সত্যি মেয়ে অবধি যত্ন করে। যে মানুষটা আস্ত এত বড় একটা সংসার সদুকে ভোগ করতে দিয়েছে, তার উপর কৃতজ্ঞতা থাকবে না শুধু? মুকুন্দ বলে, কি গো, তুমি যে দেখি অসাধ্য সাধন করতে পারো। মরাটাকে যে দিব্যি সারিয়ে তুললে। মরা কেন হবে? তোমার অছেদ্যা অযত্নে ঘুণ ধরে যাচ্ছিল। ঝংকার দিয়ে ওঠে শুধু নিজস্ব স্বভাবে। শুকনো গাছটাতেও নিয়মিত জল দিলে ফুল ধরে, বুঝলে? তা তো বুঝলাম। মুকুন্দ ভারী যেন একটা রহস্যের ভঙ্গিতে বলেন, সতীন কাটাকে জিইয়ে তুলছ, ফিরে উল্টে তোমায় আবার বিধবে না তো? সদু বলে, বেদার ভয় সৌদামিনী করে না। কণ্ঠক শয্যাতেই তো জীবন গেল। মুকুন্দ বিগলিত মুখে বলে, এখন তাই ভাবি কি কাজ করেছি এতকাল। এমন একখানা ঘরণী গৃহিণী পরিবার থাকতে সদু একটু আনমনা হয়। বলে, মামা মামির জন্য একটু কষ্ট হয়। মামি তো গতরাটি নাড়তে চাইতো না, এখন হাড়ির হাল হচ্ছে আর কি। মুকুন্দ সতেজে বলে, তা তাদের যে বেটা বউয়ের বউ থাকতে হাড়ির হাল হয়তো বলতে হবে অভাগ্যির কপাল। সে দায়িত্ব তোমার নয়। নয় বা বলি কি করে? অসময়ে আশ্রয়দাতা তো বটে। মামি না টানলে কোথায় ভেসে বেড়াতাম কে বলতে পারে? এই কথাগুলো মুকুন্দর গায়ে লাগে। অতএব আরো সতেজ উত্তর দেন তিনি। টেনেছেন তোমার দরকারে নয়, নিজের দরকারে। তাছাড়া যার হাড়িতে যার যতদিন অন্ন মাপা থাকে কেউ রদ করতে পারে না, এই হচ্ছে শাস্ত্রের কথা। শাস্ত্রবাক্যের পর বোধ করি আর তর্কের সাহস হয় না শুধু, অথবা অনেক দুঃখের শেষে এই পাতের আশ্রয়টুকু হারাবার ভয়। মামা মামির কথা মনে পড়লে মন কেমন করে না তা নয়, কিন্তু আবার সেখানে ফিরে যাবার কথা ভাবতেও গা শিউড়োয়। তা গা শিউড়োয় সকলেরই। নবকুমার পর্যন্ত এখন শহরের জীবনের স্বাচ্ছন্দ্য এমনই অভ্যস্ত হয়ে গেছে যে দেশে যাবার নাম করে না। কিন্তু তার এই নিশ্চিন্ত জীবন রইল না। হঠাৎ এলো বিপর্যয়। খবর এলো নীলাম্বর বাণিজ্যে মৃত্যুশয্যা নিয়েছেন। খেয়ে উঠে ঘাট থেকে আঁচিয়ে ফিরছিলেন। হঠাৎ ঘাড় লটকে অজ্ঞান। কেউ বলে সন্ন্যাস রোগ, কেউ বলছে ভূতে পাওয়া, তবে বাঁচার আশা নেই আর। খবর পেয়ে নবকুমার উথলে উথলে কাঁদতে থাকে এবং এ যাবৎ যে কোনোদিনই পুত্র কর্তব্য পালন করেনি সে কথা তুলে ইনিয়ে বিনিয়ে বিলাপ করতে থাকে। তার সঙ্গে এই আমেজটুকুও থাকে, পরিবারের প্ররোচনাতেই তার এই অকর্তব্য আর অকৃতজ্ঞতা।
সত্য একটা ছোট্ট তরঙ্গে কয়েকটা কাপড় চোপড় পুড়ে নিচ্ছিল। নবকুমারের শোক উদ্দাম হয়ে উঠেছে দেখে উঠে এলো। কঠিন গলায় বলে উঠল, তা স্তৈন পুরুষের তো এরকম হবেই। যে পুরুষের তুলনায় ভেড়ার সঙ্গে খেঁদে হাট বাঁধিয়ে আর কি হবে? এখনই যাতে যাওয়াটা হয় সে ব্যবস্থা করো। কাঁদবার জন্য অনেক সময় পাবে এরপর। নবকুমার গলা ঝেড়ে নিয়ে বলে, আমি তো এক্ষুনি রওনা দিচ্ছি। তুমি একাও নও, আমিও যাব। তুমি তুমি যাবে? অবাক হচ্ছ কেন? কথাটা খুব আশ্চর্য লাগছে। না মানে তুমি এখন হঠাৎ যাবে কি করে? সামনে ওদের এক্সামিন ওরা দেবে, তার জন্য আমায় আটকাচ্ছে কিসে? বলি ভাত জল তো দিতে হবে ওদের। সে ওরা দু ভাইয়ে দুটো ফুটিয়ে নিতে পারবে, সব গুছিয়ে বলে দিয়েছি। অর্থাৎ ব্যবস্থা যা করবার সব করে ফেলেছে সত্যই ঘন্টার মধ্যে। নবকুমার হা হা করে ওঠে। ওরা নিজেরা তার মানে আর একটা বিপদ ডেকে আনা, সপ্তাহতে গাজর। তার থেকে সদুদির কাছে থাক কদিন। না না কেন? না কেন? কেন কি বৃত্তান্ত? এত কথা কওয়ার আমার সময় নেই এখন। বেশ, কুটুম বাড়িতে যদি আপত্তি থাকে নিতাইয়ের বউ ডাল তরকারি দিয়ে যাক, ওরা শুধু দুটো ভাত সেদ্ধ করে। আহ থামো তো তুমি। তুচ্ছ ব্যাপারকে এতখানি করে তুলো না। যে কদিন আমি না আসতে পারি শুধু ভাতে ভাতই খাবে, ব্যাস। নবকুমার আবার ডুকরে ওঠে। কদিন থাকতে হবে জানো তুমি? আবার যদি ভালো মন্দ কিছু হয়, যা হবে তা হবেই, আগে থেকে ভেবে লাভ। এরপর সদু এলো। শুকনো মুখে বলল, বউ আমিও যাই তোদের সঙ্গে। সত্য একবার সেই শুকনো মুখের দিকে তাকালো, ভাবলো এই শুষ্কতাকে শুধুই নিকট আত্মীয়ের জীবন মরণ নিয়ে দুশ্চিন্তায়, নাকি অন্য কিছু। সদু কি ভয় পাচ্ছে এরা সদুকে রুগীর সেবার জন্য ঠেলে দেবে? ভয় পাচ্ছে বাইরে কেউ ঠেলা না দিলেও ঠেলার হাত এড়াতে পারবে না সে, ভিতরের ঠেলায়। সত্য কি বুঝলো কে জানে। বলল, না ঠাকুরজি, তোমার আর এখন গিয়ে কাজ নেই, আমরাই তো যাচ্ছি। তাহলেও আমার একটা কর্তব্য তো আছে। সত্য বলে, থাক ঠাকুরজি, অনেক সমুদ্র পার হয়ে সবে একটু মাটি পেয়েছ, এখন আর নড়াচড়ার কাজ নেই। শুধু অবাক হয়, এই ধরনের কথা সত্যর মুখে যে বড় দুর্লভ। সদুর সতীনের ঘর করতে যাওয়াটাতে সত্যর সমর্থন পায়নি, এ কি শুধু বোঝে না? তবে তা কি? সত্য নিজেও ভাবে, ভেবে ঠিক করতে পারে না সদুর প্রতি সেই ঘৃণা আর ধিক্কারের ভাবটা তার চলে গেল কি করে, আর কবেই বা গেল। এখন দেখছে সেই জায়গায় এসেছে করুণা আর মমতা। চিরবঞ্চিত সদুর মুখে পরিতৃপ্তির ছাপটাই কি সত্যর পাথর মনকে গলিয়েছে, নাকি আজকের সদুর মাতৃমূর্তি দেখে উপলব্ধি করেছে সত্য কত বঞ্চিত ছিল সত্য। ভিতরের কথা ভিতরই জানে। তবে আজকাল সত্য সদুকে মমতা করে, এখনো করল। সত্য তার বারুইপুরে যাওয়াটা সমর্থন করলো না দেখে কৃতজ্ঞতায় চোখের জল এলো সদুর। সেই চোখের জল মুছে বলল, মামি ভাববে সদু বড় বেঈমান। সত্য মৃদুস্বরে বলে, প্রাণ উৎসর্গ করেও কেউ করুণার ভাবা আর বলা আটকাতে পারে না ঠাকুরজি। ওই নিয়ে মন খারাপ করো না, ছেলে দুটো রইল, একটু দেখাশুনো। সদু আক্ষেপের সুরে তোলে, দেখাশোনার আর পথ কোথায় রেখেছিস বউ? সপাকের ব্যবস্থা করে যাচ্ছিস শুনছি। কেন, পিসির কাছে দুদিন খেলে কি ওদের জাত যেত? সত্য একটুক্ষণ চুপ করে থাকে, তারপর আস্তে আস্তে বলে, জাত যাওয়ার কথা নয় ঠাকুরজি, নিজের ভার যে নিজে বইতে হয় এইটুকু শুধু ওদের শেখাতে চাই আমি। ওরা যেন ওদের বাপের মতো অসার না হয়। পাড়ার কয়েকজন প্রবীণ ব্যক্তি ঘর বার করছিল। ভিতরে মহিলাকুল এলোকেশীর পুত্রভাগ্যের নিন্দাবাদে পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। এলোকেশও নিঃসংশয় হয়েছিল তার গোবর গণেশ ছেলেকে বউ হারামজাদি আসতে দেবে না। ছেলে থাকতে ছেলের হাতের আগুন পাবে না মানুষটা, এই আক্ষেপে তৎপর হচ্ছিলেন এলোকেশী। মানুষটার দেহে প্রাণ থাকতেই। এই সময় হঠাৎ একজন ছুটে খবর দিল, ওগো এসেছে। কে কে? আমার নবু এলো। নবু বউ দুজনেই এসেছে। কে? বউ এসেছে? এলোকেশী কি আশাভঙ্গ হন? ঈশ্বর জানেন। তবে এলোকেশী রোগী ফেলে ঘরের বাইরে এসে দাঁড়ান।
আর গরুর গাড়ি থেকে নেমে মানুষ দুটো বাড়ির উঠোনে পা দিতেই চিৎকার করে কেঁদে ওঠেন, ওরে নবা লক্ষ্মী ছাড়া হতভাগা, এই শেষ অবস্থায় এলি তুই বাপের মরা মুখ দেখতে? এলি এলি তুই একলা এলি না কেন? ওই মায়াবিনী রাক্ষসিনীকে নিয়ে এলি কেন? কি দেখতে এসেছে ও? মজা দেখতে? চিরদিনের দাপুটে শাশুড়ির তেজ দবদবা ভাঙতে দেখতে এসেছে? শাঁখা সিঁদুর ঘোচা দেখতে এসেছে? সত্য গলায় আঁচল দিয়ে প্রণাম করছিল। উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, বিপদের সময় অধৈর্য হতে নেই মা, ধৈর্য ধরতে হয়। কিন্তু সে যাত্রায় নীলাম্বর মরলেন না। জম যেমন বড় একটা কামড় বসিয়ে আবার ফেলে দিয়ে চলে গেল। শুধু কামড়ের দাগটা রইল মোক্ষম। কোমর থেকে নিচের দিকটা সব পক্ষাঘাতে অসাড় হয়ে গেল নীলাম্বরের। কবিরাজ বললেন, এই রোগের এই দোস্ত, তড়িঘড়ি গেল তো গেল, নচেত পক্ষাঘাত। কিন্তু পাড়ার লোক গালে হাত দিল, বলতে লাগলো, ধন্যি বটে এলোকেশী বামনির শাঁকা সিঁদুরের জোর, নইলে সন্ন্যাস রোগ হয়ে কেউ কখনো বাঁচে? হতাশা একটু হলো কেউ কেউ। শাশুড়ি বিধবা হলে ওই অহংকারী শহুরে বউ কি রকম ব্যবহার করবে এবং কলকাতার মোটা মাইনেওয়ালা চাকরি ছেলে বাপের শ্রাদ্ধে কিরকম ঘটাপটা করবে, এই জল্পনা কল্পনা করছিল তারা। সেটা আপাতত দেখার সৌভাগ্য হলো না। বুড়ো এখন ওই ন্যাকড়া ফালির মতো লটপটে পা দুখানা অবশ্য কোমর নিয়ে কতকাল বাঁচবে কে জানে। কবরেজ তো বলছে এই অবস্থা দীর্ঘকাল টিকে থাকতেও দেখা যায়। নবকুমারের ছুটি ফুরিয়ে গেছে, কামাইয়ে চলছে এখন, কিন্তু আর কতদিন চলবে? আড়ালে আবদালে কথাটা একদিন তুলল নবকুমার। আড়ালে কারণ এখন আর রাত্রে একত্র হতে পারছে না, যাচ্ছে না। সত্য সুবর্ণকে নিয়ে শ্বশুরের ঘরের পাশে ছোট্ট একটা ঘরে শুচ্ছে, দুই ঘরের মাঝখানের দরজা খুলে রেখে। অতএব দিনের বেলাতেই ঘাটে যাচ্ছিল সত্য। পেয়ারা তলায় ঝোপের ধরল তাকে নবকুমার। এ কি ছি! সত্য হাত ছাড়িয়ে নেয়। নবকুমার অপ্রতিভ হাস্যে বলে, তা তুমি যে একেবারে ডুমুরের ফুল হয়ে উঠেছ, দরকারি কথাও তো আছে। সত্য বলে, বলো। বলছি এবার তল্পি গোটাও, ছুটি তো কবে শেষ হয়ে গেছে। নেহাত সাহেব সুনজরে দেখে, তাই সহজ করে কতদিন কামাই চলছে, কিন্তু মাত্রা রাখতে হবে তো। সত্য একবার আশ শেওড়ার বেড়া ঘেরা আর কাঠনড়ের জঙ্গলে ভরা উঠোনটার চোখ বুলায়, একবার রোদে ভরা আকাশটার দিকে তাকায়, তারপর নবকুমারের দিকে তাকিয়ে বলে, তা বেমাত্রা কাজ করবেই বা কেন? দুগ্গা বলে বেরিয়ে পড়ো এবার। বেরিয়ে পড়ো বললেই তো পড়া হচ্ছে না। পাজিপুতি দেখতে হবে, বাড়ির মায়ের কাছ থাকতে একটা ঝিয়ের ব্যবস্থা করতে হবে। তোমাকে সেটা জানান দিচ্ছি, মায়ের কাছেও তো রয়ে শোয়ে পারতে হবে কথাটা। সত্য শান্ত গলায় বলে, সাহেবের অফিসের চাকরি, ছুটি ফুরিয়ে গেলে অধিক দিন থাকা চলে না। এ কথা কচি ছেলেকেও বোঝে, মাকেই বা বোঝাতে হবে কেন? হবে কেন জানো না, মা চিরকালের অবুঝ। তোমার দ্বারা যতটি হচ্ছে ততটি ঝিয়ের দ্বারা হবে না, সেটা তো সত্যি। কাজে কাজেই ঝিয়ের দ্বারা করাতে হবে কেন? সত্য স্থির গলায় বলে, আমার তো আর অফিসের ছুটি ফুরোয়নি, আমি তো চলে যাচ্ছি না কোথাও। আমি তো চলে যাচ্ছি না? এ কি নিদারুণ বাণী! নবারুণ আকাশ থেকে পড়ে। তুমি যাচ্ছ না? না, আমি এক্ষেত্রে যাব কি করে? বুঝলাম, মানলাম সেই অকর্তব্য হবে, কিন্তু ওইদিকে ছেলে দুটো কতকাল হাত পুড়িয়ে খাবে? তা যতকুল না তাদের ঠাকুরদার রোগ সারে। ও রোগ আর সেরেছে? নবকুমার আক্ষেপ ডুকরে ওঠে। ও কি সারবার রোগ? এখন শুধু পড়ে পড়ে দিন গোনা। সত্য সামান্য হেসে বলে, তা যেদিন তো কেউ একা বসে গোনে না, দিন গোনার সঙ্গী হতে হয় আত্মীয় বন্ধু ছেলে মেয়েকে। তার মানে তুমি থাকবে? আপাতত যাবার কথা ভাববা চলে না। নবকুমার চোখে অন্ধকার দেখে। নবকুমার যেন অকুল সমুদ্রে পড়ে। সত্য যে এমন একটা অদ্ভুত সংকল্প করে বসে আছে, এ কথা তো স্বপ্নেও ভাবেনি সে। বরং উল্টোটাই ভেবেছিল সত্য কলকাতায় যাবার জন্য এক পায়ে খাড়া আছে, প্রস্তাবটা উঠতে যা দেরি। কিন্তু এ কি! প্রথমটা সত্যর সংকল্পে অবাস্তব বলে উড়িয়ে দিতে চেষ্টা করে নবকুমার, অসম্ভব বলে ও নিজের টাইমের ভাতের কথা তোলে। শেষে অস্ত্র হিসাবে বলে ওঠে, আরে এই যে বলছিলে সামনের মাসে সুবর্ণকে স্কুলে ভর্তি করে দেবে, তার কি হবে?
তার সত্য স্থির অবিচল গলায়, হবে না, হবে না। শখ মিটে গেল? শখ? সত্য কঠিন গলায় বলে, তার শখ যদি বলছো তো বলতে হয়, কর্তব্যের কাছে শখ বড় নয়। নবকুমার আবার মিনতি শুরু করে, বারবার বোঝাতে থাকে, ভালো মত একটা লোকের ব্যবস্থা করে দিতে পারলে মা ঠিক চালিয়ে নিতে পারবে। সত্য একভাবে বলে, তা হয় না। আর আমি যদি বলি সুবর্ণকে ছেড়ে আমি থাকতে পারবো না, ওটা বাজে কথা। ছেড়ে থাকতে পারবো না বলে কোনো কথা নেই জগতে। কত কারণেই ছাড়তে হয়। নবকুমার কাঁদো কাঁদো হয়। স্বামী পুত্রকে একেবারে ভাসিয়ে দেবে তুমি? বাবার তো এখন পাগলামি করছো কেন? ধরো রোগটা যদি আমারই হতো। অতঃপর যুক্তির পথ ত্যাগ করে এলোমেলো পথ ধরে নবকুমার। ফলে নবকুমার কিংবা ছেলেদের যদি হঠাৎ অসুখ বিসুখ করে, সত্য মৃদু এসে বলে, সে যদি করে, কপালে যদি তার লেখা থাকে, আমি কি আটকাতে পারবো? আটকাতে না পারো, সেবা করতে পারবে, সেটা কি মুশকিল? অত কথাই বা ভাবছো কেন? সহজ সুস্থ মানুষ 3 বাপ বেটায় থাকবে, খাবে, এত ভাবনার কি আছে? আর তেমন দরকার হয়, ঠাকুরজি তো রয়েছেই। নবকুমার এবার মার মূর্তি হয়, প্রায় খিচিয়ে উঠে বলে, তা তোমার সেই ঠাকুরজিটি বা কলকাতায় বসে সুখ করবে কেন? তিনি এসে মামার সেবা করতে পারেন না? চিরকালটা এখানে কাটলো। সত্য বিরক্ত হয়, নিজের দায়ে অপরের ঘায়ে চাপাবো এমন অন্যায় ইচ্ছে কেন? ঠাকুরজির কারো কথা না আমার করার কথা? নবকুমার অগ্নিশর্মা মুখে বলে, তাও কিছু কম কর্তব্য নয় যে মামা এতকাল ভাত কাপড় দিয়ে পুষলো। থামো, নিজ কথাগুলো আর বলো না। ভাত কাপড়ের কথা যদি বললেই তো বলি, তার দামও ওসুল করে নেওয়া হয়েছে। পরের বাড়ি খাটলে বরং ভাত কাপড়ের উপর মাইনে বলে হাতে কিছু জমতো। চিরকালে স্পষ্ট বক্তা সত্য স্পষ্ট অভিমত প্রকাশে ভয় পায় না। কিন্তু নবকুমার যে রাগ দেখাতে পারছে না, যতবারই ভাবছে যে একলা ফিরে যেতে হবে, আর সেই বাসা বাড়িটি নিতান্তই বাসার হয়ে কাটাতে হবে কতকাল কে জানে, ততবারই বিশ্বভুবন অন্ধকার লাগছে তার। এত পরেও তর্ক করতে ছাড়ে না সে। খোটা দিয়ে বলে, এতকাল তো শাশুড়ির মুখ হতে ইচ্ছে হতো না সত্যবতী, হঠাৎ এত ছেদ্দা উঠলো কেন? বলল, আর কিছু নয়, টাইমের ভাত রেঁধে রেঁধে আলিশি এসে গেছে, তাই গায়ের বেটাইমের সংসার ভালো লাগছে। ভয় দেখালো, ছেলেরা বড় হয়ে উঠছে, এখন মায়ের চোখ ছাড়া হয়ে বেশি দিন থাকলে স্বভাব চরিত্র খারাপ করে বসতে পারে। আরো অনেক রকম বলতে লাগলো, উল্টো পাল্টা সামঞ্জস্যহীন। তবু সত্যবতী নিজের সংকল্পে অটল। ছেলেদের স্বভাব চরিত্রের কথা নিয়ে আতঙ্কিত হওয়া দেখে শুধু ভুরু কুচকে বলল, তেমন ছেলে যদি মানুষ করে থাকি তো নিজের হাতে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবো ছেলেকে, আর নিজের গলায় দড়ি দিয়ে ঝুলবো। মোট কথা, নবকুমারকে একাই ফিরতে হলো। সুবর্ণ বাবা বাবা বলে পথ অবধি ছুটে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল।